যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেবো, আমরা এগুলো নিয়ে এখানে ব্যাখ্যা সহ আলোচনা করব। সো আমাদের দেখো যৌক্তিক সংজ্ঞা কে নিয়ে আলোচনা করে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা আমরা বলছিলাম যে কি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি পদ, অর্থাৎ পদের মধ্যে জাত্যার্থ ব্যক্তার্থ এগুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা যেটা আলোচনা করে সেটা হচ্ছে কি পদ। তারপর দেখো যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয়, অর্থাৎ ব্যক্তার্থ, অবান্তর লক্ষণ, জাত্যার্থ, উপলক্ষণ। আমরা বলছিলাম যে যৌক্তিক সংজ্ঞা পদের জাত্যার্থ নিয়ে আলোচনা করে, আর ব্যক্তার্থ নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে কি যৌক্তিক বিভাগ, আর যৌক্তিক সংজ্ঞা আলোচনা করে পদের জাত্যার্থ নিয়ে। এরপরে দেখো সংজ্ঞা প্রদান করা হয় কার, সংজ্ঞা প্রদান করা হয় তাও পদের, কারণ কোনো পদের জাত্যার্থের সম্পূর্ণ বা সুস্পষ্ট প্রকাশিত রূপকে সংজ্ঞা বলা হয়, সুতরাং সংজ্ঞা প্রদান করা হয় পদের ক্ষেত্রে। এরপরে আমরা যাই যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের জাত্যার্থের পূর্ণ প্রকাশ, অর্থাৎ জাত্যার্থের সম্পূর্ণ প্রকাশিত রূপ হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা। এরপরে দেখো পাখি হয় ডানা এবং লেজ বিশিষ্ট জীব। এখানে বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে, এখানে দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পাখির ডানা আছে এবং পাখির লেজ আছে। এগুলা কিন্তু পাখির কি নয়, পাখির জাত্যার্থ নয়, কারণ পাখির জাত্যার্থ হচ্ছে পাখিত্ব, অর্থাৎ যেটাকে আমরা তাকে পাখি বলে চিনি সেই গুণটার নাম হচ্ছে কি জাত্যার্থ। সে লেজ এবং ডানা এগুলো হচ্ছে পাখির বর্ণনা, সুতরাং এখানে বর্ণনাটাই প্রদান করা হয়েছে। এরপরে দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা, তাহলে যৌক্তিক সংজ্ঞার নিয়ম আমরা আগে বলছি 5টা নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে। এরপরটাতে আমরা দেখি যৌক্তিক সংজ্ঞা সবসময় সংজ্ঞেয় সংজ্ঞার্থপদ সমান, সংজ্ঞেয় সংজ্ঞার্থপদ অসমান, অর্থাৎ এখানে হচ্ছে আমার 1 নাম্বারটা রাইট আনসার, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থপদ দুইটাই সমান হবে, অর্থাৎ আমি যার সংজ্ঞা দিব তার ব্যক্তার্থ এবং ওই সংজ্ঞায় যা বলবো তার ব্যক্তার্থ দুইটাই সমান হতে হবে। তারপরে কোয়েশ্চেন আমরা যাই, উট হয় মরুভূমির জাহাজ, এখানে কোন ধরনের অনুবর্তী করেছে। এই জায়গায় দেখো উট, আমি এখানে উট কাকে বলে সেটা বলিনি, আমি উটকে জাহাজের সাথে তুলনা করলাম, অর্থাৎ মরুভূমির জাহাজের সাথে তুলনা করলাম। তাহলে এখানে তুলনা মানে হচ্ছে কোনটা, রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। কোনো পদকে যখন আমরা কি করব অন্য কোনো কিছুর সাথে তুলনা করব তাকে বলা হয় রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। তাহলে উট হয় মরুভূমির জাহাজ, এটা রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। সিংহ হলো পশু রাজা, এখানেও সেম, অর্থাৎ আমি সিংহকে তুলনা করছি রাজার সাথে, তো সুতরাং এখানেও হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে দেখো নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তী। তো আমরা বলছিলাম চক্রক সংজ্ঞা মানে হচ্ছে কোনটা, যখন একই কথাটাকে বলা হয়, অর্থাৎ একই জিনিসটাকে বলা হবে। যেমন এই জায়গায় দেখো মানুষ এবং মনুষ্য জাতীয় জীব, অর্থাৎ যার মধ্যে মনুষ্যত্ব আছে আমরা তাকে মানুষ বলি, তো এখন মানুষ এবং মনুষ্যত্ব জাতীয় জীব একই কথা বলা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে দেখো বিদ্যালয় একটি পাঠশালা, এই সংজ্ঞায় কোন ধরনের অনুপবর্তী ঘটেছে, বিদ্যালয় একটি পাঠশালা। এখন দেখো যেখানে পাঠদান করা হয় সেটা হচ্ছে বিদ্যালয়, তাহলে পাঠশালায় পাঠদান করা হয় একই কথা, তাহলে বিদ্যালয় এবং পাঠশালা দুইটা হচ্ছে কি একই জিনিস, তাহলে এখন একই জিনিস হলে সেটা হচ্ছে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তী ঘটেছে। এরপরে দেখো উত্থান নয় পতন, অর্থাৎ এই যে মাঝখানে একটা কি আছে নয়, নয় যদি থাকে তাহলে সেটা অবশ্যই নেতিবাচক বা নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী। তাহলে এখানে আমার নেতিবাচক থাকলে আমি নেতিবাচক দাগাবো, যদি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুভূতি থাকে তাহলে আমি নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী দাগাবো। এরপরে দেখো কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, কোনটির কোন সংজ্ঞা, যেমন শ্রেণীবাচক পদ, স্বকীয় নামবাচক পদ, বিশিষ্ট গুণবাচক, কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব, তাহলে এখানে বিশিষ্ট সংজ্ঞা সম্ভব নয়, স্বকীয় নামবাচক নয়, বিশিষ্ট গুণবাচকও নয়, তাহলে কোনটা সম্ভব, শ্রেণীবাচক পদের সম্ভব, অর্থাৎ যেগুলাকে শ্রেণীতে ভাগ করা, যেমন মানুষ, মানুষকে সৎ অসৎ এগুলাকে এরকম শ্রেণীর মধ্যে ভাগ করা যাবে, যেমন জীব এটাকে ভাগ করা যায়, এটা শ্রেণী, এই পদগুলোর সংজ্ঞা দেওয়া সম্ভব, বাকিগুলার কি দেওয়া যায় না, পদ সংজ্ঞা দেওয়া যায় না। যেমন বিশিষ্ট নামবাচক আমরা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেওয়া যাবে না, তারপরে হচ্ছে কি স্বকীয় নামবাচক পদ এগুলোর সংজ্ঞা দেওয়া যাবে না, যেমন যে কোনো ব্যক্তির নাম সাকিব আল হাসান, সাকিব খান, এগুলো কারো সংজ্ঞা দেওয়া যাবে না। আবার হচ্ছে বিশিষ্ট গুণবাচক যেমন সাদাত্ব, মিষ্টত্ব, তিক্ততা এগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। তারপর দেখি কোনো পদের জাত্যার্থ হচ্ছে সেই পদের জাত্যার্থ অলওয়েজ গুণের দিক, জাত্যার্থ সবসময় গুণের দিকে আলোচনা করা হয়। সংখ্যা এবং গুণ এই দুটো একসাথে আছে, সেজন্য এটা হবে না, শুধুমাত্র 2 নাম্বারটা এখানে অ্যান্সার হবে, অর্থাৎ জাত্যার্থ সবসময় কি গুণের দিক।
এরপরে কোয়েশ্চেন আমরা দেখি সংজ্ঞা প্রদানের সহজতম উপায়, অর্থাৎ সংজ্ঞা প্রদানের জন্য আমার কোন জিনিসটা দরকার। তাহলে সংজ্ঞা প্রদানের জন্য আমার তিনটা জিনিস উল্লেখ করতে হবে। একটা হচ্ছে কি আসন্নতম জাতি, বিবোধক লক্ষণ এবং জাত্যার্থ। এই তিনটা জিনিসই উল্লেখ করলে তাহলে সংজ্ঞাটা পাওয়া যাবে। এরপরে দেখি আমরা সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্যের ক্ষেত্র। তাহলে এখানে সংজ্ঞা এবং বর্ণনার ক্ষেত্রে নিয়মের পার্থক্য আছে, পদ্ধতিরও পার্থক্য আছে এবং অনুপপত্তির ক্ষেত্রেও পার্থক্য আছে। তাহলে এখন সংজ্ঞা এবং নিয়মের ক্ষেত্রে আমরা কি রাইট আনসার হচ্ছে কটা? তিনটা, অর্থাৎ সংজ্ঞা, পদ্ধতি, নিয়ম এবং অনুপপত্তি তিনটারই কাছে পার্থক্য পরিলক্ষিত হয়। এরপর আমরা দেখি পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন? পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কারণ এটা হচ্ছে সর্বোচ্চতম জাতি, অর্থাৎ এর চেয়ে কি আর অন্য কোনো জাতি নাই। একটা হচ্ছে একে অন্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে আমার রাইট আনসার, 1 এবং 2 হচ্ছে রাইট আনসার। এগুলো কারণে এটা কি দেওয়া যায় না? সংজ্ঞা দেওয়া যাবে না। এরপরে দেখুন একটা উদ্যোগে আমরা দেখি সাজেককে উপস্থাপন করতে গিয়ে মালিক স্যার বললেন সাজেক খুব সুন্দর একটি স্থান, এটি বর্ষাকালে অসাধারণ হয়ে ওঠে, তখন অনেক পর্যটক এখানে ভিড় করেন। সাজেক হলো মেঘ ও পাহাড়ের এক মিতালি। উদ্দীপকে সাজেককে উপস্থাপনের ক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে কোনটার? তাহলে এখানে যা বলা হয়েছে সবগুলো হচ্ছে কি বর্ণনা, কারণ এখানে দেখো সাজেককে একটা দর্শনীয় স্থানের সাথে তুলনা করা হয়েছে, তারপর সেটা কখন অসাধারণ হয়ে ওঠে, কোন ঋতুতে তার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং কখন পর্যটকেরা যায়, অর্থাৎ এটা হচ্ছে সাজেক সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে দেখো উদ্দীপকে উল্লেখিত স্থান থেকে সুস্পষ্ট উপস্থাপনার ক্ষেত্রে সীমাবদ্ধ কি, অর্থাৎ সীমাবদ্ধটা কোনটা? এই যে এই ইয়েটাকে উপস্থাপনের ক্ষেত্রে এখানে আমরা কি আসন্নতম জাতির ক্ষেত্রে এটা সীমাবদ্ধ, বিবোধক লক্ষণ হচ্ছে কি এখানে সীমাবদ্ধ, অর্থাৎ 1 এবং 2 এই দুইটা জিনিস হচ্ছে কি আমার সীমাবদ্ধতা। এরপরে আমরা দেখি যৌক্তিক বিভাগ, অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যৌক্তিক বিভাগ। তাহলে যৌক্তিক বিভাগ হচ্ছে কোন ধরনের প্রক্রিয়া? তাহলে যৌক্তিক বিভাগ একটা মানসিক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ হচ্ছে কি এক ধরনের কি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ এই জিনিসটা ভাগটা কী করতে আমাদের মনে মনে করতে হয়, সেজন্য এটাকে কী বলা হয়? এক ধরনের মানসিক প্রক্রিয়া বলা হয়। এরপরে দেখো যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে যৌক্তিক বিভাগ কোন ধরনের পদ? অবশ্যই জাতিবাচক পদ, কারণ আমরা যৌক্তিক বিভাগের সংজ্ঞা বলছি কি কোনো জাতিবাচক পদকে একটা নির্দিষ্ট মূলনীতির মাধ্যমে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করা, এই ভাগ করার নামে হচ্ছে যৌক্তিক বিভাগ। সুতরাং এটা হচ্ছে কি অবশ্যই জাতিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এরপর আমরা দেখি অঙ্গগত বিভাগ করতে কোনটা? অঙ্গগত বিভাগ, অর্থাৎ কোনো একটা কিছুকে তার অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করার নামে হচ্ছে কি অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। আর গুণ অনুযায়ী ভাগ করলে সেটা হচ্ছে গুণগত, অঙ্গ অনুযায়ী ভাগ করলে সেটা হচ্ছে কি অঙ্গগত। এরপরে কোয়েশ্চেন দেখো একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে বিভক্ত করা হলো, অর্থাৎ আমরা বলছি যৌক্তিক সংজ্ঞা সবসময় একটা মূলনীতিকে ভাগ করতে হবে, একের অধিক মূলনীতিকে ভাগ করা যাবে না। যদি করি সেটা হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি, অর্থাৎ এখানে নাম্বার 1 হচ্ছে কি রাইট আনসার, অর্থাৎ সংকর বিভাগজনিত অনুপপত্তি, এটা হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখি গায়ের রঙের ভিত্তিতে মানুষকে সাদা মানুষ কালো মানুষে ভাগ করলে যে অনুপপত্তি করবে। এখন দেখো গায়ের রঙের ভিত্তিতে মানুষকে সাদা মানুষ এবং কি কালো মানুষ, তাহলে এটা হচ্ছে কি সেম জিনিস না, সাদা মানুষ এবং কি কালো মানুষ, কারণ মানুষের মধ্যে দেখো অব্যাপক, অর্থাৎ শুধুমাত্র কি নয় আমি মানুষকে ভাগ করতেছি, এখানে এই যে মানুষকে ভাগ করতেছে একটা হচ্ছে সাদা মানুষ, একটা হচ্ছে কি কালো মানুষ। এখন সাদা কালো ছাড়া মানুষ আরও আছে, অর্থাৎ সেই জন্য এটা হচ্ছে কি কম বিভাগ করা হয়, এটা হচ্ছে কি অব্যাপক, অর্থাৎ এই দুইটা সাদা মানুষ এবং কালো মানুষ দুইটা যোগ করলে সকল মানুষকে পাওয়া যায় না, তো সেই জন্য এটা হচ্ছে কি অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। এরপরে দেখো যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতির ব্যক্তত্ব বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তত্ব কেমন হবে? এইটা আমার একেবারে নিয়ম, অর্থাৎ একটা যৌক্তিক নিয়ম, এটা সবসময় কি হতে হবে? সমান হতে হবে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য উপজাতির ব্যক্তত্ব বিভক্ত উপজাতির ব্যক্তত্ব পরস্পর সমান হতে হবে। এটা আমার যৌক্তিক সংখ্যা সম্ভবত 3 নম্বর কি 4 নম্বর নিয়মের মধ্যে আছে। সো এখন দেখো অর্থাৎ এগুলো কি হতে হবে? সমান হতে হবে। যেমন ওই যে বললাম আমি এর আগে মানুষকে যখন আমি ভাগ করব তাহলে কি সৎ মানুষ অসৎ মানুষ এই দুটাকে যোগ করলে আমি সকল মানুষ পাবো, অর্থাৎ এটা সবসময় সমান হতে হবে। দেন আমরা আসি এরপরে ডিকটমি শব্দের অর্থ কী? ডিকটমি এটা একটা শব্দ, অর্থাৎ একটা হচ্ছে ডিকা আর একটা হচ্ছে ট্যামনো, এই দুইটা শব্দ থেকে আসছে। এই ডিকটমি শব্দের অর্থ হচ্ছে কী করা? 2 ভাগে ভাগ করা, সমান 2 ভাগে ভাগ করা, একটা ল্যাটিন শব্দ। এরপর আমরা দেখি ডিকটমি শব্দটির উৎপত্তি হচ্ছে কোথা থেকে? এই যে ডিকা, DICHA, আবার দেখো এই জিনিসটা দেখাও না, DICCA না, DICHA, এই শব্দ থেকে আসছে ডিকটমি শব্দের উৎপত্তি, গ্রিক শব্দ এটা একটা। তারপর দেখো
এরপর আমরা যাই দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে কয়টা উপজাতিতে ভাগ করা হয়? দুইটা উপজাতিতে ভাগ করা হয়। কারণ দ্বিকোটিক বিভাগের মধ্যে আমরা বললাম অর্থাৎ সৎ অসৎ, বাংলাদেশি অবাংলাদেশি, তারপর হচ্ছে কি সবুজ অসবুজ, সবসময় দুইটা উপজাতির মধ্যে কী করা হয়? ভাগ করা হয়, মানুষ এবং অমানুষ। এরপরে দেখি আমরা দ্বিকোটিক বিভাগের প্রবর্তককে, অর্থাৎ দ্বিকোটিক বিভাগের প্রবর্তক মানে হচ্ছে দ্বিকোটিক বিভাগ সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছেন? এটা হচ্ছে কি জেরেমি বেন্থাম। জেরেমি বেন্থাম একজন গ্রিক দার্শনিক, তিনি দ্বিকোটিক বিভাগ সম্পর্কে ধারণা দিয়েছেন। এরপরে দেখো কোন বিষয়টির যৌক্তিক বিভাগ সম্ভব নয়, অর্থাৎ কোনটাকে আমরা ভাগ করতে পারি না, যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যেমন এখানে অপরতম, দেখো এই যে এটা হচ্ছে পরমতম জাতি, অর্থাৎ সর্বোচ্চ জাতি। একটা জিনিস মাথায় রাখিও, সর্বোচ্চ জাতির সংজ্ঞা দেওয়া যায় না, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু ভাগ করা যায়। আর এটা হচ্ছে কি অপরতম উপজাতি। এই অপরতম উপজাতির আরেকটা প্রতিশব্দ আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি বলা হয়। অপরতম মানে হচ্ছে ক্ষুদ্রতম, তো সুতরাং এই যে ক্ষুদ্রতম উপজাতিকে ভাগ করা যায় না, অর্থাৎ অপরতম। সো একটু পড়ার সময় খেয়াল রাখতে হবে, যেমন পরমতম না অপরতম, আর অপরতম মানে হচ্ছে কি ক্ষুদ্রতম, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে ক্ষুদ্রতম দিতে পারে, অপরতম দিতে পারে। দেন এরপরে দেখো নিম্নের কোন পদটিকে যৌক্তিকভাবে বিভাজন করা যায়, অর্থাৎ যেটাকে আমরা কী করতে পারি? ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো এই যে আনন্দ, এটা ভাগ করা যায় না। সত্যবাদিত, এইটা গুণ, ভাগ করা যায় না। বেদনা, এইটাকে কী করা যায় না? ভাগ করা যায় না, কারণ এগুলো হচ্ছে কি মনের অনুভূতি, আর এটা হচ্ছে গুণ, এগুলোকে ভাগ করা যায় না। তাহলে আমরা ভাগ করতে পারি কোনটাকে? এই যে একমাত্র জাতিবাচক পদ, সেটা হচ্ছে কি মানুষ, এটাকে কী করা যায়? ভাগ করা যায়। সুতরাং এখানে রাইট আনসার হচ্ছে কোনটা? মানুষ। এরপর আমরা দেখি পরমতম জাতি, অর্থাৎ পরমতম, কিছুক্ষণ আগে বললাম পরমতম মানে হচ্ছে সর্বোচ্চ জাতি, আর অপরতম মানে হচ্ছে কি ক্ষুদ্রতম উপজাতি। তাহলে এখানে পরমতম জাতি হচ্ছে কি বৃহত্তম জাতি। পরমতম হচ্ছে কি বৃহত্তম জাতি। সো এখানে কিন্তু উচ্চতম হবে না, উচ্চতম বলতে আমরা হাইটের দিক থেকে বোঝাই, হ্যাঁ। তো সুতরাং এখানে বৃহত্তম, ঠিক আছে, উচ্চতম কোনো আনসার হবে না, এখানে হবে কি বৃহত্তম জাতি। তারপর দেখো যৌক্তিক বিভাগ বিশ্লেষণ করে। তাহলে যৌক্তিক বিভাগ কী নিয়ে বিশ্লেষণ করে? যৌক্তিক বিভাগ কী করে? পদের জাত্যার্থ, পদের অর্থ, পদের ব্যক্তার্থ। তাহলে এখানে যৌক্তিক বিভাগ পদের ব্যক্তার্থ নিয়ে কী করে? বিশ্লেষণ করে। কারণ আমরা আগেই বলছি যে কি যৌক্তিক বিভাগ আলোচনা করে ব্যক্তার্থ নিয়ে, আর যৌক্তিক সংজ্ঞা আলোচনা করে জাত্যার্থ নিয়ে। তারপরে দেখো এরপরে কোশ্চেন আমরা আসি, যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তি ঘটে? প্রথম নিয়ম হচ্ছে কি একটি মাত্র মূলনীতির মাধ্যমে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যদি প্রথম নিয়ম লঙ্ঘন করে দুইটা অনুপপত্তি পাওয়া যায়, একটা হচ্ছে গুণগত, একটা হচ্ছে কি অঙ্গগত। অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা ভাগ করলে, অর্থাৎ জাতি বা শ্রেণীবাচক পদকে ভাগ করতে হবে। প্রথম নিয়মটা ছিল কি জাতি বা শ্রেণীবাচক পদকে ভাগ করতে হবে। এটা যদি আমরা ভাগ করি তাহলে দুইটা কি হয়? ভুল হয়। একটা হচ্ছে অঙ্গগত, একটা হচ্ছে কি গুণগত। অর্থাৎ জাতিকে যখন আমরা অঙ্গ অনুসারে ব্যক্তিকে যদি ভাগ করি, যেমন মানুষকে ভাগ বা করিম রহিম এগুলোকে ভাগ করলে তাহলে তার হাত পা নাক এগুলো পাওয়া যাবে, আর গুণ অনুসারে ভাগ করলে তার গুণগুলো পাওয়া যাবে, সত্যবাদী কিনা, মিথ্যাবাদী কিনা, তারপর হচ্ছে কি কৌতুক প্রিয় কিনা, কোলাহল প্রিয় কিনা, এই জিনিসগুলো পাওয়া যাবে। সো এখানে হচ্ছে 1 এবং 2 হচ্ছে রাইট আনসার। এখন দেখো যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করলে কোন নিয়ম পাওয়া যাবে? তাহলে এখানে হচ্ছে কি অঙ্গগত এবং গুণগত, এটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্গগত এবং গুণগত এই দুটো হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখো দ্বিকোটিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া? তাহলে দ্বিকোটিক বিভাগ এটা একটা আকারগত প্রক্রিয়া, অর্থাৎ এটাকে কী করা যায়? আকার অনুসারে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ, এটা যথাযথ প্রক্রিয়া। তারপর হচ্ছে দ্বিকোটিক বিভাগ একটা বাস্তব জ্ঞানহীন প্রক্রিয়া, কারণ দ্বিকোটিক বিভাগ ভাগ করার জন্য কোনো বাস্তব জ্ঞান লাগে না। এটা হচ্ছে কি আমরা বলি যে একটা শিশু সুলভ বিভাজন, অর্থাৎ ছোটো বাচ্চা কী করতে ভাগ করতে পারে। আমরা যখন ছোটোবেলায় ওই যে বিপরীত শব্দ শিখতাম, আমরা প্রত্যেকটার আগে অ বসা দিতাম, অসল সসল। তো এরকম হচ্ছে কি বাংলাদেশি অবাংলাদেশি, এটা দ্বিকোটিক বিভাগ বাস্তব জ্ঞান লাগে না। সুতরাং এখানে 3টাই সঠিক উত্তর, এখানে 3টাই কী হবে? সঠিক উত্তর হবে। এরপর দেখো দ্বিকোটিক বিভাগে অনুসন্ধান না করলে চলে, অর্থাৎ কোন জিনিসটা এখানে অনুসন্ধান করতে হয় না দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। তাহলে এখন আমরা বলতে পারি কোন জিনিসটা অনুসন্ধান করতে হয় না দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। সো দ্বিকোটিক বিভাগ অনুসন্ধান না করলে চলে কোনটা? এই যে বস্তুগত দিক, বস্তুগত দিকটা অনুসন্ধান না করলেও চলে। দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে বস্তুগত দিকটা অনুসন্ধান না করলেও চলে। এরপর দেখো দ্বিকোটিক বিভাগ আমরা একটা দেখি, উদ্দীপক মৌলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ গন্ধ স্বাদ অনুসারে ভাগ করলো।
তো এখন মৌলিক যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করলো, তাহলে আমার এখানে বলাই আছে দেখো বর্ণ, গন্ধ এবং স্বাদ। তাহলে কয়টা মূলনীতি? 3টা মূলনীতি অনুসারে ভাগ করছে। তাহলে এখানে কয়টা মূলনীতি? তাহলে 3টা মূলনীতি। তাহলে আমার 3 কোন জায়গায় আছে সেটা হচ্ছে কি হবে সঠিক উত্তর হবে, অর্থাৎ আমার খ নাম্বারটা হচ্ছে কি রাইট আনসার। এরপরে দেখো মৌলিক ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে। এখন আমরা পেয়েছিলাম 3টা মূলনীতি, তাহলে 3টা মূলনীতি মানে হচ্ছে কয়টা? একের অধিক হয়ে গেছে। সো একের অধিক মূলনীতি হলে আমরা কোনটাকে বলছিলাম? সংকর বিভাগজনিত অনুপপত্তি। একের অধিক মূলনীতি মানে হচ্ছে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। এরপরে দেখো আরোহ কি, অর্থাৎ আরোহ অনুমানটা কি? আরোহ অনুমান হচ্ছে কি বিশেষ থেকে সার্বিকে গমন করা, বিশেষ থেকে সার্বিকে গমন করা, এটা হচ্ছে কি আরোহ অনুমান। আর এই যে সার্বিক থেকে সার্বিক এবং সার্বিক থেকে বিশেষ, এই দুইটা হচ্ছে কি অবরোহ অনুমান। এই দুইটা হচ্ছে কি অবরোহ অনুমান। আর বিশেষ থেকে বিশেষ হলে সেটা হচ্ছে কি বিশেষ থেকে সার্বিক হচ্ছে কি আরোহ অনুমান, সার্বিক থেকে সার্বিক এবং সার্বিক থেকে বিশেষ হচ্ছে কি অবরোহ অনুমান। তারপরে দেখো ইন্ট্রোডাকশন টু লজিক, এই গ্রন্থে কার লেখা? এটা হচ্ছে কি আই.এম. কফির লেখা একটা বই, ইন্ট্রোডাকশন টু লজিক। আরেকটা বই আছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, ওইটা হচ্ছে জোসেফের লেখা বই। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে জোসেফের লেখা, আর ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে কার লেখা বই? ইন্ট্রোডাকশন টু লজিক আমরা হচ্ছে কি আই.এম. কফি অর্থাৎ আরবিং কফির লেখা বই। তারপরে হচ্ছে কি জন স্টুয়ার্ট মিলের একটা বই আছে, জন স্টুয়ার্ট মিলের বইটার নাম হচ্ছে কি আমরা বলছিলাম এ সিস্টেম অফ লজিক। তারপর দেখি আমরা এর পরেরটাতে আরোহের সিদ্ধান্ত একটি, অর্থাৎ আরোহের সিদ্ধান্ত কোন ধরনের বাক্য হয়? তাহলে আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক যুক্তি বাক্য। আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য হয়। অর্থাৎ আমি একটা জায়গায় ক্লিয়ার করে, এখানে সংশ্লেষক কথাটা মানে হচ্ছে কি সংশ্লেষক মানে হচ্ছে যাত্রার্থকে বাদ দিয়ে যখন নতুন কোনো গুণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সংশ্লেষক যুক্তি বাক্য। যেমন মানুষ হয় মরণশীল, এখানে মানুষের যাত্রার্থ জীববৃত্তি বুদ্ধিবৃত্তির কথা বলা হয়নি, মরণশীলের কথা বলা হয়েছে, এটা হচ্ছে সংশ্লেষক। আর যখন মানুষের যাত্রাত্বকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি বিশ্লেষক যুক্তিবাক্য। সো আরোহ অনুমান অবরোহ অনুমান দুইটার যুক্তিবাক্য সংশ্লেষক যুক্তিবাক্য হয় এবং সেটা সার্বিক যুক্তিবাক্য হয়ে থাকে। এরপরে দেখো আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে কে ভাগ করেছেন? যেমন জন স্টুয়ার্ট মিলে ভাগ করেছেন আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে জন স্টুয়ার্ট মিলে ভাগ করেছেন আরোহকে। এরপরে দেখো আরোহমূলক লম্পন কি, অর্থাৎ লম্পন শব্দের অর্থটা কি? আগে লম্পন শব্দ হচ্ছে লাভ দিয়ে চলে আসা, অর্থাৎ আমি কোন একটা জিনিসকে দেখলাম, 2টা বা 3টা দেখলাম, দেখার পরে সমগ্র বিষয় সম্পর্কে বলার নামই হচ্ছে কি আরোহমূলক লম্প। যেমন আমরা বলি জবা হয় সুন্দর, বেলি হয় সুন্দর, গোলাপ হয় সুন্দর, সুতরাং সকল ফুল হয় সুন্দর। সো এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। তো এখানে আরোহমূলক লম্প মানে হচ্ছে কি জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে কি করা জ্ঞান অর্জন করা, অর্থাৎ জানা থেকে অজানায় উত্তরণ। জানা থেকে অজানা উত্তরণ নাম হচ্ছে কি আরোহমূলক লম্প, অর্থাৎ জানা বিষয় থেকে এখানে জানা বিষয় থেকে অজানায় উত্তরণ বিষয়টা হচ্ছে কি আরোহমূলক লম্প। কারণ এখানে বলা হয় জানা থেকে জানাই না, জানা থেকে জানাই এটা হবে না, অর্থাৎ জানা থেকে কি হবে অজানায় উত্তরণ, জানা থেকে অজানায় উত্তরণ, এটাকে বলা হচ্ছে কি আরোহমূলক লম্প। এরপরে দেখো 43 নম্বর কোয়েশ্চেন, আরোহের অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য কোনটা? অর্থাৎ আরোহের মূল বৈশিষ্ট্য বা তাকে আরোহের প্রাণ বলা হয়, সেটা হচ্ছে কি আরোহমূলক লম্প, যেটাকে আমরা কি বলি আরোহের প্রাণ বা আরোহের মূল বৈশিষ্ট্য বলি। এরপর আমরা সেই পরের কোয়েশ্চেনে, সেটা হচ্ছে প্রকৃত আরোহ কত প্রকার? প্রকৃত আরোহ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কারণ আমরা বলেছিলাম আরোহ 2 প্রকার, একটা প্রকৃত একটা অপ্রকৃত। প্রকৃত আরোহ আবার 3 প্রকার, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্য। অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ এবং যুক্তিসম্মূলক আরোহ। সো এখানে প্রকৃত আরোহ 3 প্রকার হবে, অপ্রকৃত হোক প্রকৃত হোক দুইটাই হচ্ছে কত প্রকার? 3 প্রকার। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ হয়? এখানে যখন বৈজ্ঞানিক আরোহ উল্লেখ থাকবে তার সিদ্ধান্ত কি হবে? সবসময় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা হবে কি সার্বিক সিদ্ধান্ত। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি সার্বিক সিদ্ধান্ত। আর যদি অবৈজ্ঞানিক আরোহ থাকে তার সিদ্ধান্ত কি হবে? সম্ভাব্য হবে। অবৈজ্ঞানিক আরোহ থাকলে তার সিদ্ধান্ত সম্ভাব্য হয়, বৈজ্ঞানিক আরোহ হলে তার সিদ্ধান্ত সবসময় কি হবে? সার্বিক সিদ্ধান্তটাই হবে বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে। এরপরে দেখো
অবৈজ্ঞানিক আরোহে অনুপস্থিত থাকে। অবৈজ্ঞানিক আরোহে কোন জিনিসটা অনুপস্থিত থাকে? কারণ আমরা এর আগে বলছিলাম অবৈজ্ঞানিক আরোহ কাকে বলা হয়? যার মাঝে কি নাই, কার্যকারণ নিয়ম নাই এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি আছে। তাহলে এখানে আমার কার্যকারণ নিয়ম কোন জায়গায় আছে? অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক থাকে না, সুতরাং এই জিনিসটা কি থাকে? অনুপস্থিত থাকে কার্যকারণ নিয়ম। এরপর দেখো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যতা দিক, অর্থাৎ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কোন জিনিসটাতে কি থাকে? পার্থক্য থাকে। সেম জিনিস, কার্যকারণ নিয়ম, এই দুটার মধ্যে পার্থক্য থাকে, কারণ বাকিগুলো কি আছে? দুইটার মধ্যে আছে। এরপরে দেখো সাদৃশ্য অনুমান কত প্রকার? সাদৃশ্য অনুমান দুই প্রকার। আমরা পরামর্শ বলছি সাদৃশ্য অনুমান দুই প্রকার, একটা হচ্ছে কি সাধু সাদৃশ্য, একটা হচ্ছে অসাধু সাদৃশ্য। সাধু কোনটা? যেখানে হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়গুলোতে মিল খোঁজা হয় সেটা হচ্ছে কি সাধু, এবং যেখানে অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে মিল খোঁজা হয় সেটা হচ্ছে কি অসাধু। যেমন ওই যে রবীন্দ্রনাথ সমান ছাগল যদি আমরা বলি, কারণ রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, তো সুতরাং এই দুটো হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়, তো এটা হচ্ছে কি অসাধু সাদৃশ্য। যেমন মানুষের প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, তো এটা হচ্ছে কি সাধু সাদৃশ্য। তো সাদৃশ্য অনুমান হচ্ছে কি মোট দুই প্রকার। এরপরে কোশ্চেন আমরা যাই, অসাধু সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন জাতীয় সিদ্ধান্তের সাদৃশ্যের ভিত্তিতে? অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়, দ্যাট মিনস অমৌলিক বিষয়গুলোর উপর ভিত্তি করে অসাধু সাদৃশ্য অনুমান সম্পর্কে কী করা হয়? সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এরপর দেখো কোনটি অপকৃত আরোহ? অর্থাৎ অপকৃত আমরা তিন প্রকার বলছিলাম, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ, যুক্তিসাম্যমূলক। তাহলে আমরা কোনটা দেখি? কোথায় আছে? এই যে ঘটনা সংযোজন, এটাই হচ্ছে কি অপকৃত আরোহ, বাকি তিনটাই হচ্ছে কি প্রকৃত আরোহ। এরপর আমরা যাই, সেটা হচ্ছে কি প্রকৃত আরোহ কোনটা? অর্থাৎ প্রকৃত আরোহ আমরা তিন প্রকার বলছিলাম, ওই যে এর আগে কোয়েশ্চেন দেখালাম প্রকৃত আরোহ তিনটা, যেমন এই যে অবৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান, এই দুইটা হচ্ছে প্রকৃত আরোহ, আর যুক্তিসাম্য এটা হচ্ছে কি অপকৃত আরোহ। তো সুতরাং এখানে রাইট আনসার হবে কোনটা? প্রকৃত আরোহ হচ্ছে কি 2 এবং 3, 2 এবং 3। এরপরে আমরা দেখি প্রকৃত আরোহে যেই পদ্ধতিতে সিদ্ধান্ত পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, অর্থাৎ সিদ্ধান্ত পরিপূর্ণভাবে নিশ্চিত করা হয় প্রকৃত আরোহের যে পদ্ধতিতে সিদ্ধান্ত পরিপূর্ণভাবে নিশ্চিত হয় প্রকৃত আরোহের ক্ষেত্রে, তো এটা হচ্ছে কোনটা? বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়। কারণ সাদৃশ্য অনুমানে নিশ্চিত হয় না, কারণ সাদৃশ্য অনুমান হচ্ছে কি কতিপয় বিষয়ের মিল থাকলে নেওয়া হয়, সেটা কখনো কি হয় না? সত্য হয় না। আরেকটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ, এখানে সিদ্ধান্ত যেটা সবসময় সেটা সম্ভাব্য হবে। যেমন যতক্ষণ আমরা যদি বলি যে কি সকল কাক হয় কালো, যতক্ষণ পর্যন্ত আমি সাদা কাক দেখি নাই ততক্ষণ পর্যন্ত আমার বক্তব্যটা সঠিক থাকবে। যেদিন সাদা কাক দেখবে তখন সেটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। সেটা এটা হচ্ছে কি আপেক্ষিক বা সম্ভাব্য সত্য। এরপরে প্রশ্ন আমরা যাই, অবৈজ্ঞানিক আরোহ স্থাপন করে। তাহলে অবৈজ্ঞানিক আরোহ কি স্থাপন করে? এই যে আমরা বলছিলাম এর আগে অবৈজ্ঞানিক আরোহ কি কি স্থাপন করে, যেমন বলছিলাম যে কি আরোহমূলক বাক্যগুলো কি হয়? সংশ্লেষক যুক্তি বাক্য হয়, এবং এটা একটা সার্বিক যুক্তি বাক্য হয়, সেজন্য অবৈজ্ঞানিক আরোহ সংশ্লেষক বাক্য এবং কি সার্বিক বাক্য। কারণ বিশ্লেষক বাক্য হয় না, আরোহ অবরোহ দুইটাই হচ্ছে কি সংশ্লেষক এবং সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। এরপরে দেখো এ যাবৎ যত বানর দেখেছি সবার লেজ আছে, অতএব সব বানরের লেজ আছে, এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? অর্থাৎ দেখো আমি যতগুলা বানর দেখেছি সবগুলা কি বানরের লেজ আছে, তাহলে এখানে কোন ধরনের অনুপপত্তি? দেখো একটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ, অর্থাৎ আমি যতগুলা বানর দেখলাম সবগুলার কি আছে? লেজ আছে, তো এটা হচ্ছে কি অবৈধ সার্বিকীকরণ, কারণ আমার দেখা বানরটা হচ্ছে কিনা সর্বশেষ বানর নয়, সেই জন্য। আরেকটা হচ্ছে কি এটা সর্বজন ভ্রান্ত থেকে, একটা হচ্ছে কি অনিরীক্ষণজনিত অনুপপত্তি, কারণ আমি সবগুলা বানরকে নিরীক্ষণ করা আমার পক্ষে সম্ভব হয় নাই, তো সেজন্য এটা হচ্ছে কি অনিরীক্ষণজনিত অনুপপত্তি। কারণ এখানে এই দুইটা হচ্ছে কি 1 এবং 3 হচ্ছে রাইট আনসার, কারণ 2 নাম্বারটা হবে না সর্বজনীন বান্ধবীর কারণ সবার মতামত কিন্তু আমি গ্রহণ করিনি, সেই জন্য। তারপর দেখো এরপরটা আমরা যাই অবৈজ্ঞানিক আরোহে কি থাকে? অবৈজ্ঞানিক আরোহে কি থাকে? তাহলে অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অবাধ অভিজ্ঞতা থাকে, প্রকৃতির নিয়ম থাকে, এই জিনিসটা থাকে না। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যকারণ নিয়মটাই থাকে না, বাকি দুইটা জিনিস থাকে। তাহলে 1 এবং 2 হচ্ছে কি আমার সঠিক উত্তর, 1 এবং 2 হচ্ছে কি সঠিক। আরোহমূলক লম্প রয়েছে কোথায়? তাহলে আরোহমূলক লম্প সবসময় আমরা বললাম যে কি প্রকৃত আরোহের মাঝে কি আছে? আরোহমূলক লম্প আছে। প্রকৃত আরোহ 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্য, তাহলে এখানে 3টাই হবে কি সঠিক উত্তর, অর্থাৎ 3টার মধ্যে কি রয়েছে? আরোহমূলক লম্পটা রয়েছে। এরপরে দেখো
উদ্দীপকটা আমরা দেখি। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ মারা গেছে, তাই বলা যায় মানুষ মাত্রই মরণশীল। উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত পাওয়া যায়? অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল বা মানুষ মাত্রই মরণশীল। তো আমরা বললাম যে কি মানুষের যে মৃত্যু, এই যে মানুষ যে মারা গেছে তার পিছনে কোনো একটা কারণ আছে, অর্থাৎ কোনো না কোনো কারণে মানুষটা কি যায় মারা যায়, অর্থাৎ এখানে কার্যকারণ নিয়ম আছে। আরেকটা হচ্ছে মানুষের এই মৃত্যুর আমরা কি দেখলাম প্রকৃতির মাঝেই অবলোকন করি, তাহলে এখানে প্রকৃতির নিয়মে আছে। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? বৈজ্ঞানিক আরোহ। এখানে রাইট আনসার হচ্ছে কোনটা? বৈজ্ঞানিক আরোহ। এটা হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে দেখি আমরা উদ্দীপকের মানুষ মাত্রই মরণশীল এই কথাটির ভিত্তি কি? মানুষ মাত্রই মরণশীল এই কথাটির ভিত্তি হচ্ছে কি? অর্থাৎ কার্যকারণ নিয়ম। কারণ মানুষের মৃত্যুর পিছনে কি থাকে? কার্য এবং কারণ আছে, অর্থাৎ প্রত্যেকটা মৃত্যুর পিছনে একটা কি থাকে? কারণ থাকে। এরপরে দেখো আরেকটা উদ্দীপক দেখি আমরা। জামাল এবং কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এই পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ সরল হয়। আর প্রতি উত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই, আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতী এবং চালাক হয়। জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছেন? অর্থাৎ জামালের আরোহ হচ্ছে কোন ধরনের? দেখো এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ। কারণ এটা হচ্ছে জাস্ট প্রকৃতির মাঝে হচ্ছে কি সে দেখে সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই যে যত মেয়ে দেখেছে তার সবাই হচ্ছে শিশুর মতো আচরণ করে, এটার মধ্যে কোনো কি নাই সহজ সরল এইগুলার বা শিশুর মতো আচরণ করে, এটার পেছনে কোনো কারণ থাকে না। তো সেজন্য এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক আরোহ, কারণ এটা প্রকৃতির মাঝে আমরা অবলোকন করি। এরপরে দেখো কামাল কিসের উপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করলো? কামাল কিসের উপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করলো? এটা হচ্ছে কি অভিজ্ঞতা। কারণ কামালের অভিজ্ঞতা ভিন্ন ছিল, কারণ সে বলছে কি চালাক হয় এবং বুদ্ধিমতী হয়। তো সুতরাং এটা হচ্ছে কি তার অভিজ্ঞতা। তো কারণ এখানে পরীক্ষণ প্রকল্প কার্যক্রম এগুলো হবে না, কারণ পরীক্ষা তো সে করে নাই। কারণ পরীক্ষা হচ্ছে ব্যক্তির নিজস্ব একটা পরিবেশে নিয়ে করতে হয়। সেটা হচ্ছে কি অভিজ্ঞতা, অর্থাৎ এক প্রকারের নিরীক্ষণ আমরা বলতে পারি। এরপরে দেখো আরেকটা উদ্দীপক। সুজন তার বন্ধু রবিনকে বলল, পৃথিবীতে মাটি এবং বায়ু থাকার এখানে মানুষ একত্রে বসবাস করে। মঙ্গল গ্রহে মাটি পানি বায়ু আছে, তাই মঙ্গল গ্রহ মানুষ বসবাস করতে পারে। উদ্দীপকের সুজনের বক্তব্যটি কোন আরোহকে নির্দেশ করে? তাহলে এখানে দেখো পৃথিবীতে মাটি পানি বায়ু, তাহলে মঙ্গল গ্রহে মাটি পানি বায়ু, তাহলে তিনটা বিষয়ের মধ্যে মিল খোঁজানো হয়েছে। তাহলে এটা হচ্ছে কি সাদৃশ্য অনুমানক আরোহ, অর্থাৎ এটা হচ্ছে কি এক ধরনের সাদৃশ্য অনুমান। আমরা জানি যে সাদৃশ্য অনুমান কাকে বলছি? যদি কতিপয় বিষয়ের মধ্যে মিল এবং অমিল খোঁজা হয় সেটাকে আমরা বলি কি সাদৃশ্য অনুমান। এখন এরপর আমরা দেখি এরপরে কোয়েশ্চেনটা, এটা কোন ধরনের আরোহের বৈশিষ্ট্য? অর্থাৎ সাদৃশ্যমূলক অনুমানটা কোন ধরনের আরোহের বৈশিষ্ট্য? তাহলে এখানে দেখো সাদৃশ্যমূলক এখানে সম্ভাব্য সিদ্ধান্ত হয়, অপর্যাপ্ত সাদৃশ্য, তারপর হচ্ছে সাদৃশ্য ভিত্তিক অনুমান। কারণ এখানে শুধু মাটি পানি বায়ু তিনটার মধ্যে মিল খোঁজা হয়েছে, বাকিগুলোতে খোঁজা হয়নি, তো সেই জন্য অপর্যাপ্ত। তারপর হচ্ছে কি সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য, থাকতে পারে নাও থাকতে পারে। আবার হচ্ছে এটা সাদৃশ্য, অর্থাৎ মিলের উপর ভিত্তি করে এই জিনিসটা নেওয়া হয়েছে। তাহলে এখানে তিনটাই সঠিক করতে হবে আমার, অর্থাৎ এখানে তিনটাই হচ্ছে কি রাইট আনসার। এরপর আমরা দেখি পরের প্রশ্নে, এই ধরনের আরোহের বৈশিষ্ট্য কি? অর্থাৎ সাদৃশ্যের বৈশিষ্ট্য, তাহলে আমরা তিনটাই বললাম এখানে। এরপরটা দেখো প্রকল্প কথাটির অর্থ কী? অর্থাৎ প্রকল্প আনুমানিক ধারণা। আমরা কোনো একটা কাজ করতে গেলে একটা আনুমানিক ধারণা করি, কোনো একটা কাজ করতে গেলে যে আনুমানিক বা মনে মনে যে ধারণাটা করা হয় সেটাকে বলা হচ্ছে কি প্রকল্প, যা আমরা বলে হাইপোথিসিস বলি ইংলিশে। প্রকল্পের ইংলিশ হচ্ছে হাইপোথিসিস। এরপরে দেখো প্রকল্প শব্দটির ইংরেজি, এই যে দেখো পরের কোয়েশ্চেন আসলো, প্রকল্প শব্দের ইংরেজি হচ্ছে কি হাইপোথিসিস। সো প্রকল্প কথাটা হচ্ছে কি অর্থাৎ আনুমানিক ধারণা, তার ইংলিশ হচ্ছে কি হাইপোথিসিস। এরপরে দেখো হাইপোথিসিস শব্দের অর্থ কি? হাইপোথিসিস শব্দের অর্থ সেম, এই যে এর আগে যে বললাম আনুমানিক ধারণা। হাইপোথিসিস শব্দের অর্থ হচ্ছে কি আনুমানিক ধারণা। তারপর দেখো প্রকল্পের মূল কাজ কি? অর্থাৎ আমরা যে কোনো একটা কারণ বা কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে প্রকল্প করি, প্রকল্পের কাজটা হচ্ছে কি করা, যে বিষয়টাকে আমরা চিন্তা করতেছি বা গবেষণা করতে চাই বা সিদ্ধান্ত নিতে চাই সেই বিষয়ের কার্যকারণ সম্পর্কটা নির্ণয় করা হচ্ছে কি প্রকল্পের কাজ। সুতরাং প্রকল্পের কাজ হচ্ছে কি করা, কার্যকরণ সম্পর্কটাকে নির্ণয় করা। এরপরে দেখো প্রকল্পের সর্বশেষ স্তর, অর্থাৎ প্রকল্পের 4 ধরনের স্তর আছে। একটা হচ্ছে কি করা, ঘটনা নিরীক্ষণ করতে হবে, ঘটনা নিরীক্ষণ করতে হবে 1 নম্বর স্তর। প্রকল্প প্রণয়ন করতে হবে 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হচ্ছে কি সেটাকে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 4 নম্বর স্তর হচ্ছে কি যেটা প্রকল্প প্রণয়ন করব সেটাকে কি করতে হবে, যাচাই করতে হবে। সুতরাং এই যে যাচাইকরণ এটা হচ্ছে কি প্রকল্পের
চতুর্থ স্তর। যাচাইকরণ হচ্ছে কি প্রকল্পের চতুর্থ স্তর। এরপরে দেখো প্রকল্পের প্রধান শর্ত কি, অর্থাৎ একটা প্রকল্প বৈধ হওয়ার জন্য কিছু শর্তের দরকার হয়, তাহলে যে প্রকল্পটা আমরা প্রণয়ন করব তার একটা প্রধান শর্ত অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে কি যাচাইযোগ্যতা। অর্থাৎ যাচাই করা যায় না এমন বিষয়ের উপর কী করা যাবে না, প্রকল্প প্রণয়ন করা যাবে না। যেমন ওই যে বিশাল ষাঁড়ের উপর হচ্ছে পৃথিবীটা, তাহলে ষাঁড় নড়াচড়া করলে পৃথিবী কী হয়, কেঁপে ওঠে বা ভূমিকম্প হয়, এটা আমরা কী করতে পারি না, যাচাই করতে পারি না। তারপর হচ্ছে কি ওই যে মামা ভাগিনার দ্বন্দ্বের কারণে চন্দ্রগ্রহণ হয়, এটা আমরা কী করতে যাচাই করতে পারি না, সেইগুলা কি যাচাইযোগ্য নয়। সুতরাং প্রধান শর্ত হচ্ছে কি যাচাইযোগ্যতা, যেটাকে আমরা যাচাই করতে পারি। এরপর দেখো প্রকল্পের স্তর কয়টা, তাহলে কিছুক্ষণ আগে বললাম 4টা হচ্ছে কি প্রকল্পের স্তর। তারপর দেখো প্রকল্পের শর্ত, অর্থাৎ প্রকল্প আমরা যেই জিনিসটা প্রকল্প করব সেটা শর্তটা কী হবে, অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে বা ঘটনা সম্পর্কে আমরা জানার জন্য প্রকল্প প্রণয়ন করি সেটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। কারণ এখানে বাকিগুলো দেখো অপ্রাসঙ্গিক হলে চলবে না। যেমন জনসংখ্যা বেশি হওয়া মানে হচ্ছে কি করা, ওই যে শিশু নিখোঁজের কারণ হচ্ছে কি ভূতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। তারপর হচ্ছে স্ববিরোধী, সারা রাত ঘুমিয়েছি সকালবেলা গেলে পরীক্ষা দিতে গেলাম A+ পেয়ে গেছে, এটা স্ববিরোধী, কারণ না পড়লে A+ পাওয়া যায় না। দেন আরেকটা কথা হচ্ছে বাস্তবহীন, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এটাও কি হয় না, প্রকল্প হয় না, সেজন্য সুনির্দিষ্ট, এটা হচ্ছে কি প্রকল্পের শর্ত। এরপরে দেখো কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না, কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না, এটা হচ্ছে কি অস্পষ্ট প্রকল্প, যেটার কি নয় আমাদের কাছে স্পষ্ট নয়, সেটা কোনো ঘটনার ব্যাখ্যা দিতে পারে না। এরপর আমরা দেখি নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত, অর্থাৎ একটা প্রকল্প বৈধ হওয়ার জন্য তার কিছু শর্তাবলী আছে, আমরা যে বইয়ের মধ্যে আছে বৈধ প্রকল্পের অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে হচ্ছে কি এখানে বৈধ প্রকল্পের শর্ত হচ্ছে কোনটা, বাস্তব কারণ, অর্থাৎ প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, এটাকে বলা হচ্ছে কি বৈধ প্রকল্পের শর্ত। এরপর আমরা দেখি যাচাইকরণ কত প্রকার, তাহলে যাচাইকরণ আমরা বলছিলাম কত প্রকার, যাচাইকরণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি প্রত্যক্ষ যাচাইকরণ, একটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। যাচাইকরণ একটা প্রত্যক্ষ, একটা হচ্ছে কি পরোক্ষ। তারপর দেখি আমরা যাচাইকরণ কত প্রকার, তারপর হচ্ছে বাস্তব কারণ, এটা বাস্তব কারণ কি, অর্থাৎ বাস্তব কারণ হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কি আমরা এখানে কি কি দেখতে পারি, যেমন প্রকৃত কারণ, বাস্তব কারণ মানে হচ্ছে কি প্রকৃত কারণ, কোনো ঘটনা যখন প্রকৃত কারণটাকে বের করে এটার নাম হচ্ছে কি বাস্তব কারণ। এরপর আমরা যাই সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা কার মতবাদ ছিল, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা টলমে, অর্থাৎ এটা যখন ওই যে এরপরে কোপার্নিকাস ভুল ছিল সেটা যখন প্রমাণ করতে পারে না, তারপর টলমি এসে তারপর সেটাকে করে দিল, প্রমাণ করে দিল। সূর্য অর্থাৎ সূর্য হচ্ছে কি করে পৃথিবীর চারদিকে ঘুরে, এটা টলমি ছিল, কোপার্নিকাস বলেছিল যে কি পৃথিবীটা সূর্যের চারদিকে। অর্থাৎ এখানে দেখো কোপার্নিকাস যে কথাটা বলছে সেটা হচ্ছে কি সূর্য এক জায়গায় স্থির, তার চারদিকে পৃথিবী ঘুরে। টলমি বলেছিল সেটা হচ্ছে কি সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরে। তারপর আমরা দেখি এরপরে প্রকল্পের প্রধান কাজ কি, অর্থাৎ প্রকল্পের প্রধান কাজ, এটা আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। প্রকল্পের প্রধান কাজ হচ্ছে কি করা, কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। তারপর দেখো কাজ চালানো প্রকল্প কাকে বলা হয়, অর্থাৎ কাজ চালানো প্রকল্প কোনটা, সাময়িক প্রকল্প, অর্থাৎ কোনো কাজ আমরা চালানোর জন্য যখন আমাদের হাতে কোনো কিছু থাকে না, যেমন আমরা বললাম যে কি বিদ্যুৎটা কি, তাহলে বিদ্যুৎ কি সেটা আমি বলতে জানি না, তাহলে হচ্ছে বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, সুতরাং আমি তরল পদার্থ থেকে কাজটা চালাবো, এটার নাম হচ্ছে কি কাজ চালানো প্রকল্প। এরপর দেখো প্রকল্প, তাহলে প্রকল্প হচ্ছে কি এক ধরনের আনুমানিক ধারণা। দেন হচ্ছে কি এখানে দেখো জটিল ধারণা, নিশ্চিত ধারণা, আনুমানিক ধারণা, তাহলে এগুলো একটাও না, তাহলে প্রকল্প হচ্ছে কি এক ধরনের আনুমানিক ধারণা, তাহলে 3 নাম্বারটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। এরপর দেখো প্রকল্পের শর্ত, তাহলে দেখো প্রমাণযোগ্যতা, স্পষ্টতা, সুনির্দিষ্টতা, এই 3টাই হচ্ছে কি প্রকল্পের শর্ত, এই 3টা থাকতে হবে, সুতরাং এখানে 3টাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপর আমরা দেখি প্রকল্পকে বৈধ হওয়ার জন্য তাহলে কি কি লাগবে, সুনির্দিষ্ট হতে হবে, বাস্তব কারণ ভিত্তিক হতে হবে এবং প্রমাণযোগ্য হতে হবে, অর্থাৎ 3টা এখানে যে দেওয়া আছে এই 3টাই লাগবে একটা প্রকল্পকে বৈধ হওয়ার জন্য, সুতরাং আমরা এখানে বলতে পারি কি 3টাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপরটা দেখো বাস্তব কারণ, অর্থাৎ বাস্তব কারণ হচ্ছে কোনটা, দেখো বাস্তব কারণ মানে হচ্ছে কি সত্য, অর্থাৎ যেটার কি আছে অস্তিত্বশীল কারণ আছে, যেটা অস্তিত্ব আছে এবং যেটা সত্য, এগুলোকে আমরা কি বলি বাস্তব কারণ বলি। স্ববিরোধী কারণ এটা কি হয় না, বাস্তব কারণ হয় না, এটা হচ্ছে কি আত্মবিরোধী, অর্থাৎ কোনো একটা কাজের উল্টা কাজ করানো, এটা কি বাস্তব কারণ হতে পারে না।
এরপরে দেখো একটা উদ্দীপক শিশির নিয়মিত পড়াশোনা করে বিদ্যালয়ে উপস্থিত থাকে, তবু সে পরীক্ষায় ফেল করে। এই জন্য তার বন্ধু বলল নিয়মিত পড়াশোনা করার কারণে শিশির ফেল করেছে। শিশিরের বন্ধুর বক্তব্যটা কি? তাহলে কিছুক্ষণ আগে যে বললাম ওই যে স্ববিরোধী বা আত্মবিরোধী, স্ববিরোধী মানে হচ্ছে কি আত্মবিরোধী, কারণ পড়াশোনা করলে সে কি ফেল করতে পারে না, এটা হচ্ছে কি আত্মবিরোধী সিদ্ধান্ত বা আত্মবিরোধী, সুতরাং এটা হচ্ছে কি আত্মবিরোধী। এরপরে দেখো প্রতিফলিত বক্তব্যটি গ্রহণযোগ্য নয় কেন, অর্থাৎ তার বন্ধুর বক্তব্যটা কেন গ্রহণযোগ্য নয়। সো এখানে আমরা কি বলতে পারি তার বন্ধুর বক্তব্যে, দেখো প্রতিফলিত বক্তব্যটি গ্রহণযোগ্য নয় কেন, একটা হচ্ছে নিয়ম বিরোধী, একটা হচ্ছে অযৌক্তিক, আর একটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক, অর্থাৎ এটা হচ্ছে কি নিয়ম বিরোধী এবং এই জিনিসটা হচ্ছে কি অযৌক্তিক, সেজন্য আমরা কি এটা করতে পারি না, অর্থাৎ এটা হচ্ছে কি তার আত্মবিরোধী প্রকল্প, সেজন্য। এরপরে দেখো ব্যাখ্যার উৎস কি, কোন একটা অস্পষ্ট বিষয়কে জানার জন্য আমরা ব্যাখ্যা করি, তারপর হচ্ছে দুর্বোধ্য বিষয়কে সহজ করার জন্য আমরা কি করি ব্যাখ্যা করি। এখন দেখো ব্যাখ্যার উৎস হচ্ছে কি মানুষের কৌতূহল, কারণ দিন দিন মানুষের কি যে অজানাকে জানার জন্য যে ইচ্ছা বা কৌতূহল থাকে সেটার জন্য মানুষ কি করে ব্যাখ্যাটা ব্যবহার করে, তাহলে ব্যাখ্যার এটা হচ্ছে কি কৌতূহল, মানুষের কৌতূহল কি করা নিবৃত্তি করা। এরপর দেখো কোনো জটিল অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজ এবং স্পষ্ট করাকে কি বলা হয় ব্যাখ্যা বলা হয়। এই যে কিছুক্ষণ আগে বললাম এগুলো হচ্ছে দেখো জটিলকে সহজ করবে, অস্পষ্ট স্পষ্ট করবে, দুর্বোধ্যকে সহজ করবে, এগুলোর নাম হচ্ছে কি ব্যাখ্যা। এরপরে কোয়েশ্চেন আমরা যাই, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লেনেশন কোন শব্দ থেকে আসছে, এক্সপ্লেনারি শব্দ থেকে আসছে। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোনটা থেকে আসছে এক্সপ্লেনারি, এই শব্দ থেকে আসছে, এটা একটা ল্যাটিন শব্দ, এক্সপ্লেনারি শব্দ থেকে আসছে। এরপরে দেখো কোনটি জটিল বিষয়কে সহজ করে ব্যাখ্যা, জটিল বিষয়কে সহজ করে সেটা হচ্ছে কি ব্যাখ্যা। এরপরে দেখো মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলা হয়, মানব মনের অর্থাৎ জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলা হয় ব্যাখ্যা বলা হয়। যেখানে ব্যক্তি কোনো কিছুকে জানতে চায় বা তার জানার একটা আগ্রহ থাকে সেটাকে পরিপূর্ণ করে, সেটা হচ্ছে কি ব্যাখ্যা। এরপরে দেখো কোনটি ব্যাখ্যার কাজ নয়, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া, অস্পষ্টকে সুস্পষ্ট করা, ভাষাকে আকর্ষণীয় করা, ভাষাকে গ্রহণযোগ্য করা, অর্থাৎ ব্যাখ্যার কাজ নয় কোনটা, এটা হচ্ছে কি কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া, এটা কিনা ব্যাখ্যার কাজ নয়। ব্যাখ্যা এই যে অস্পষ্টকে সুস্পষ্ট করে, ভাষাকে আকর্ষণীয় করে এবং ভাষাকে কি করে গ্রহণযোগ্য করে, এই তিনটা কাজে হচ্ছে ব্যাখ্যা করে থাকে। তারপর দেখো ব্যাখ্যা কত প্রকার, অর্থাৎ এখানে হচ্ছে কি ব্যাখ্যা কত প্রকার, ব্যাখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, একটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপরে দেখো লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি, অর্থাৎ লৌকিক ব্যাখ্যা কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে সাধারণ বিশ্বাস, অর্থাৎ প্রত্যেকটা সাধারণ মানুষের বিশ্বাসটাকে নিয়ে কি করে লৌকিক ব্যাখ্যা আলোচনা করে, ব্যক্তি তার নিজের ভিত্তি করে মনের উপর ভিত্তি করে ব্যাখ্যাটা দিয়ে থাকে লৌকিক ব্যাখ্যাটা, এখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না। তারপরে দেখো কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ চন্দ্রগ্রহণটা কখন হয় সেটা হচ্ছে কি, অর্থাৎ যেমন দেখো আমরা বললাম যে লৌকিক ক্ষেত্রে কি হয় চন্দ্রগ্রহণ হয়, অর্থাৎ লৌকিক ব্যাখ্যা হচ্ছে কি মামা ভাগিনা পয়সার জন্য কি করে চন্দ্রগ্রহণ দৈত্য কি করে গ্রহণ করে, তাহলে এখানে দেখো পৃথিবীর উপর ছায়া চাঁদের, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লো, অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবীর এক রেখায় মিলিত হলে সেখানে কি হয় চন্দ্রগ্রহণটা হয়ে থাকে, এটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপর দেখো লৌকিক ব্যাখ্যায় কোন বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে, লৌকিক ব্যাখ্যায় কার্যকরণ নিয়ম এই জিনিসটা অনুপস্থিত থাকে, কারণ আমরা যেই ঘটনাকে ব্যাখ্যা করি তার কোনো কার্যকরণ নিয়ম থাকে না। লৌকিক ব্যাখ্যা হচ্ছে মানুষের প্রথাগত নির্ভর এবং কুসংস্কারের উপর ভিত্তি থাকে এবং অতি প্রাকৃত শক্তির উপর ভিত্তি করে মানুষ এই কথাগুলো বলে থাকে। এরপর দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য কোন জিনিসটা, একটা হচ্ছে কি তথ্য এবং উপাত্ত, প্রত্যেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে থাকে তথ্য এবং উপাত্ত থাকে, কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এই যে সংযুক্তি বা তথ্যপাত্য এগুলো না থাকলে সেটা কী করা যায় না ব্যাখ্যা করা যায় না। এরপরে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিন ধরনের রূপ আছে, এই আমরা বলছিলাম শৃঙ্খলযোজন করা, শৃঙ্খলা, তারপর হচ্ছে কি অন্তর্ভুক্তিকরণ, এই তিনটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, তিনটাই কি আছে রূপ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে। এরপরে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি, এই যে অন্তর্ভুক্তিকরণ, এটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, কারণ বৃহৎ নিয়মের মাধ্যমে আমরা কি করি ছোট নিয়মগুলোকে অন্তর্ভুক্ত করে থাকি। তারপর দেখো
বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ হচ্ছে কি, বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ কোনো গণনার কারণ আবিষ্কার করা, অন্য গণনার সাথে সাদৃশ্য মিল খুঁজে বের করা, অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা। তাহলে এখানে তিনটাই হচ্ছে কি সঠিক, কারণ এই তিনটা বিষয় নিয়ে কি করে বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করে। তারপর দেখো আমাদের বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি, এটাকে কি বলা হয়? অর্থাৎ এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনটা, একটা হচ্ছে বিশ্লেষণ, একটা হচ্ছে শৃঙ্খলাযোজন, একটা হচ্ছে কি অন্তর্ভুক্তিকরণ। তাহলে এখন দেখো বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি, এই যে এই জিনিসটা অর্থাৎ কখন মানুষের সমৃদ্ধি হবে। যেমন যে বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি, যেমন দেখো যদি ভালো বৃষ্টি হয় তাহলে জমিটা উর্বর হবে, আর জমি যদি উর্বর হয় তাহলে মানুষের ফসলটা ভালো হবে, আর যদি ফসলটা ভালো হয় তাহলে মানুষের জীবনে সমৃদ্ধিটা আসবে। অর্থাৎ এখানে দেখো ভালো বৃষ্টি হলে কি হয়, জমি উর্বর হবে, জমি উর্বর হলে ফসল ভালো হবে, ফসল ভালো হলে মানুষের জীবনে কি আসবে, সমৃদ্ধি আসবে। তাহলে এটার মাঝখানে অনেকগুলা বিষয় কাজ করে, সেজন্য এটাকে বলা হয় যে কি বৈজ্ঞানিক ব্যাখ্যার এই রূপটাকে কি বলা হচ্ছে, দেখো শৃঙ্খলা যোজন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খলা যোজন। এটাকে করি আমরা একটা শৃঙ্খলের মাধ্যমে নিয়ে আসি, এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খলা যোজন। যেমন আমরা ওই যে ইয়ার ক্ষেত্রে সিকিউর ক্ষেত্রে বলেছিলাম, সেটা হচ্ছে কি নৌকার কার্য বা মিশ্র কার্য, এখানে হচ্ছে সেম। এরপর আমরা দেখি একটা উদ্দীপক, মেডিকেল কলেজের ছাত্রী রুজি কঙ্কাল দেখে পড়াশোনা করে, অন্ধকার রাতে দাদি রুজির রুমে গিয়ে দেখেন আলো, তিনি তখন জিন জিন বলে চিৎকার করে দিলে সবাই জেগে ওঠে। রুজি বলে আসলে কঙ্কালের গায়ে যে পশপারা আছে অন্ধকার অক্সিজেনের সাথে মিশে জ্বলে উঠেছে, কারণ কঙ্কাল দিনের বেলা আলো শোষণ করে, রাতে তা ছেড়ে দেয়। তাহলে রুজির দাদির বক্তব্যে কোন ব্যাখ্যা ফুটে উঠেছে? তাহলে সেটা হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা, কারণ ওই যে জিনের কোনো কি নাই, অর্থাৎ আমরা এখানে কি জিন বা ভূত এগুলোর কোনো তো বাস্তব বস্তুতে আমরা দিতে পারি না, সেজন্য এটা কি হচ্ছে লৌকিক ব্যাখ্যা, এটা কোনো কিনা বৈজ্ঞানিক ভিত্তি নাই। এরপরে দেখো আমাদের লাস্ট, রুজি এবং দাদির বক্তব্যের মিল হচ্ছে, দেখো উভয়ে কি করছিল, অর্থাৎ রুজি এবং দাদির বক্তব্য উভয়ে তাদের গণনার ব্যাখ্যা দান করেন, অর্থাৎ গণনার ব্যাখ্যাটা দিতে চেয়েছিল। এবং দেখো বিশেষ উদ্দেশ্য নিহিত, প্রত্যেকের ইয়ার মধ্যে কি আছে, গণনার মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে কোনটা, 1 এবং 2, 1 এবং 2। তাহলে রুজি এবং দাদির বক্তব্যের মিলটা হচ্ছে কোথায়, 1 এবং 2, অর্থাৎ হচ্ছে গণনার ব্যাখ্যা দান করা, তারপর হচ্ছে কি বিশেষ উদ্দেশ্য নিহিত হওয়া। সো আজকে আমাদের যে এই ছিল আমাদের 100টা নৈর্ব্যক্তিক। সো আশা করি তোমাদের এখান থেকে কমন আসবে। সো তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও, জিনিসগুলো আমাদের ভিডিওগুলো দেখো, আর সবাই পরীক্ষাটা ভালো করে দাও। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।